আসসালামু আলাইকুম। আমরা পড়ব ম্যাট্রিক্স ও নির্ণায়ক। প্রথমে দেখি ম্যাট্রিক্স কাকে বলে। তো ম্যাট্রিক্স কি সেটা একটু আমরা জানি। আসলে ম্যাট্রিক্স শব্দের অর্থ হচ্ছে আয়তাকার আয়তাকার বিন্যাস বা সজ্জা। ম্যাট্রিক্সের মানে হচ্ছে আয়তাকার বিন্যাস বা সজ্জা। যখন কোনো কতগুলো সংখ্যা কিংবা সংখ্যাসূচক প্রতীককে আমরা সারি এবং কলাম বরাবর সাজাই, সাজানোর পরে যে আয়তাকার সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। 2, 4, 6, 8, 9, 3 এটা হচ্ছে কতগুলো ভুক্তি আছে এখানে 2, 4, 6, 8, 9, 3 কতগুলো সংখ্যাকে আমরা সারি এবং কলাম বরাবর দুইটা সারিতে এবং তিনটা কলামে সাজিয়েছি। এটার জন্য এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2টা এবং কলাম সংখ্যা 3টা। সারির সংখ্যা 2টা এবং কলাম সংখ্যা 3টা, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের মানে যেটা আনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো গিয়েছে এইগুলোকে আমরা বলি সারি, এবং উলম্ব বরাবর যে ভুক্তিগুলো গিয়েছে সেগুলোকে আমরা বলি কলাম। তাহলে ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2টা এবং কলাম সংখ্যা 3টা। এবং এটা লেখার পরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। কি বলা হচ্ছে? ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বলা হচ্ছে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের মাত্রা পড়ার নিয়ম হচ্ছে 2/3। আমরা লিখব গুণ এবং পড়ব বাই, কারণ হচ্ছে যে এটা একটা সাইজ প্রকাশ করে, আর সাইজ প্রকাশ করার জন্য সাধারণত আমরা নর্মাল বাই পড়ে থাকি। ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্সের কি একই সাথে শিখলাম কি ম্যাট্রিক্সের সংজ্ঞা, অর্থাৎ ম্যাট্রিক্স কাকে বলে। কোনো ম্যাট্রিক্স শব্দ হচ্ছে আয়তাকার বিন্যাস, অর্থাৎ কতগুলো সংখ্যা বা সংখ্যাসূচক প্রতীককে আমরা যদি সারি এবং কলাম বরাবর সাজাই তাহলে সাজানো ব্যবস্থাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সে সাধারণত সারি এবং কলাম থাকে, যে আনুভূমিকভাবে যেগুলো বিস্তৃত থাকে তাকে সারি বলে, এবং উলম্বভাবে যেগুলো বিস্তৃত থাকে সেগুলোকে কলাম বলা হয়। আর ম্যাট্রিক্সের সাইজ প্রকাশ করা হয় প্রথমে সারির সংখ্যা ক্রস চিহ্ন দিয়ে, পরে কলাম সংখ্যা লিখে যে আমরা একটা জিনিস পাই সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা। অর্থাৎ এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। তাহলে আমরা একই সাথে ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়লাম, সারি কি কলাম কি সেটা দেখলাম, ম্যাট্রিক্সের সাইজ কি সেটা দেখলাম। ঠিক আছে, তাহলে একই সাথে আমরা ম্যাট্রিক্সের এই ব্যাপারগুলো দেখে ফেললাম। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রকাশ পদ্ধতি কোনগুলো। ম্যাট্রিক্সকে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং 2 জোড়া খাড়া রেখা এই চিহ্নগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ ম্যাট্রিক্স আমি বলি 2, 4, 6, 8 এটা ম্যাট্রিক্স, আর যদি বলি 2, 4, 6, 8 এটা ম্যাট্রিক্স। অথবা আমি যদি বলি এরকম যে 2, 4, 6, 7 এটা ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্সকে সাধারণত এই 3 ধরনের ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়। এই 3 ধরনের, এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ পদ্ধতি। ঠিক আছে, ম্যাট্রিক্সকে 3 ধরনের এই ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়। এখানে আমরা এই চ্যাপ্টারে আরেকটা চিহ্ন পাবো এরকম, সেটা হচ্ছে এইটা 2, 4, 6, 8 এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন। এটা হচ্ছে অবশ্যই এটা নির্ণায়ক, অর্থাৎ ম্যাট্রিক্সের চিহ্নের সাথে নির্ণায়কের চিহ্ন কিন্তু গুলানো যাবে না। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন এই 3টা, আর এটা হচ্ছে নির্ণায়কের চিহ্ন। 1 জোড়া খাড়া রেখা নির্ণায়কের চিহ্ন, আর 2 জোড়া খাড়া রেখা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন। তাহলে ম্যাট্রিক্স কি এবং ম্যাট্রিক্সের প্রকাশ পদ্ধতি, ম্যাট্রিক্সের মাত্রা সব সম্পর্কে আমরা জেনে নিলাম। আচ্ছা, আমরা আলোচনা করব অনেক অনেক প্রকারের ম্যাট্রিক্স আছে, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স বা আরো অনেক প্রকারের ম্যাট্রিক্স আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। তো আমি বর্গাকার ম্যাট্রিক্স মানে বর্গ ম্যাট্রিক্স। তো আমরা বর্গ ম্যাট্রিক্সটা একটু দেখি। যে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। যেমন একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল আমি লিখছি 2, 4, 6, 8, 9, 0, 3, 7, 6 লিখলাম একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সারির সংখ্যা 3টা এবং কলাম সংখ্যা 3টা, তাহলে ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3 ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে দেখো সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, মানে 3টা সারি এবং 3টা কলাম। এর জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। কি বলা হচ্ছে? বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সের মূল যেটা কাজ, বর্গ ম্যাট্রিক্সের প্রথম যেটা কাজ এটা হচ্ছে প্রধান কর্ণ। বর্গ ম্যাট্রিক্সের এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে প্রধান কর্ণ। তো প্রধান কর্ণ আসলে কাকে বলে? কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি দিয়ে যে কর্ণটা টানা যাবে এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ। প্রথম ভুক্তি দিয়ে যে কর্ণ টানা যায়
সেটা হচ্ছে প্রধান কর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, আমরা বলি প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, এটা এখন এই প্রিন্সিপাল ডায়াগোনাল এই সম্পর্কিত একটা সংজ্ঞা আমাদের ম্যাট্রিক্সে আলোচনা করা লাগে, সেটা হচ্ছে ট্রেস। তো ট্রেস কাকে বলে সেটা একটু আমরা দেখব যে ট্রেস কাকে বলে। আচ্ছা, কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল ভুক্তিগুলোর যোগফলকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। তো এখন যদি আমি বলি যে ট্রেস অব এ, এইটা দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে বলবো 2 + 9 + 6। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। 9 × 15 2 হচ্ছে 17, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে ট্রেস সংক্রান্ত একই সাথে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে এবং ট্রেস কাকে বলে, প্রধান কর্ণ কাকে বলে, এগুলো আমরা শিখে ফেললাম। ঠিক আছে, তাহলে ট্রেস কি জিনিস সেটা আমরা জানলাম। আচ্ছা, এরপরে আমরা ম্যাট্রিক্সের যে প্রকাশ পদ্ধতিটা, এটাকে আমরা একটু সাধারণভাবে একটু প্রকাশ করার চেষ্টা করি। যেমন এখানে দেখি যে একটা ম্যাট্রিক্স হচ্ছে এরকম, যে এই যে একটা ম্যাট্রিক্স 2 কিংবা 4 কিংবা 6 কিংবা 7 9 3 তারপরে 5 2 1 দিলাম এখানে। তো এখানে যে ম্যাট্রিক্সের প্রকাশ পদ্ধতিগুলো, এই পুরো ম্যাট্রিক্সটাকে আমরা নর্মালি গাণিতিকভাবে লিখতে পারি। যেমন এই ভুক্তিটা, এই যে এখানে ভুক্তিটা, এটা হচ্ছে ম্যাট্রিক্সের 1 নাম্বার সারিতে আছে এবং 1 নাম্বার কলামে আছে। মানে এটা হচ্ছে সারি প্রকাশ করে এবং এটা হচ্ছে কলাম প্রকাশ করে। তো এখন এটা আছে কততে, 1 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে, এটা আছে কততে, 1 নাম্বার সারিতে 3 নাম্বার কলামে, এটা আছে কত, 2 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে, এটা আছে 2 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে, এটা আছে 2 নাম্বার সারি 3 নাম্বার কলামে, এটা আছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলামে, এটা আছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলামে, এটা আছে 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে। অর্থাৎ এই যে ভুক্তিগুলো, এই যে উপাদানগুলো, এই যে লিখলাম A1 A11 A12 A13, যে এইগুলোকে যদি এভাবে লিখি তাহলে এ হচ্ছে A11 A12 A13, তারপরে হচ্ছে A21 A22 A23, তারপরে লিখি হচ্ছে A31 A32 A33। এই যে লিখি, এইগুলোকে আমরা সংক্ষেপে লিখতে পারবো হচ্ছে AIJ বলে। এবং যদি একটা ব্র্যাকেট দেই এবং এই ম্যাট্রিক্সের মাত্রা যেটা সেটা দিয়ে দেই, তাহলে এটাকে অবশ্যই ম্যাট্রিক্স প্রকাশ করে। এটাকে বলা হচ্ছে গাণিতিকভাবে প্রকাশ। তো ম্যাট্রিক্সকে আমরা এই যে 3/3 একটা ম্যাট্রিক্সে গাণিতিকভাবে প্রকাশ করলাম, এভাবে প্রকাশ করা যায়। কিন্তু এখানে একটা নোট আছে, এই নোটটা হচ্ছে যে আমরা বলতে পারি যদি শুধুমাত্র কোথাও AIJ লেখা থাকে, এইটা কিন্তু ভুক্তি প্রকাশ করে, এটা অবশ্যই ভুক্তি প্রকাশ করে। আর যখন এই যে ব্র্যাকেট দেওয়া থাকবে এবং মাত্রা দেওয়া থাকবে, তখন এটা অবশ্যই সম্পূর্ণ ম্যাট্রিক্স প্রকাশ করবে, সম্পূর্ণ ম্যাট্রিক্স প্রকাশ করবে। ঠিক আছে, তো আমরা দুটা জিনিস গুরুত্বপূর্ণ দেখে নিলাম। একটা হচ্ছে শুধু যদি AIJ থাকে, কোনো ধরনের ব্র্যাকেট থাকে না, মাত্রা থাকে না, তাহলে এটা দ্বারা ভুক্তি প্রকাশ করবে। আর যদি এরকম AIJ থাকে, একটা ব্র্যাকেট থাকে, মাত্রা থাকে, তাহলে এটা দ্বারা ম্যাট্রিক্স প্রকাশ করবে। তাহলে আমরা একটা ব্যাপার এখান থেকে বুঝতে পারলাম। একটু আগে দেখলাম যে ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে। ট্রেস হচ্ছে এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে ম্যাট্রিক্সের ট্রেস আমি তাদেরকেই বলবো, ম্যাট্রিক্সের ট্রেস আমি তাদেরকেই বলবো যাদের এই যে ভুক্তিগুলো, এই যে অর্থাৎ I এর মান এবং J এর মানগুলো সমান, I এর মান এবং J এর মানগুলো সমান। এখন আমি যদি এখানে ট্রেস লিখি, ম্যাট্রিক্সের ট্রেস এভাবে লিখি যে ট্রেস অফ A, এরকম ম্যাট্রিক্স, এটা আসলে কি প্রকাশ করে? আসলে এটা প্রকাশ করা হচ্ছে সামেশন AIJ, অর্থাৎ এদের ভুক্তিগুলোর সামেশন। কোন ভুক্তিগুলোর সামেশন? যেখানে I এর মান এবং J এর মান সমান, যেখানে I এর মান এবং J এর মান সমান, অর্থাৎ এটা হচ্ছে এখানে 3 থেকে, এখানে I এবং J 3 পর্যন্ত। ঠিক আছে, এখানে অবশ্যই I এর মান এবং J এর মান সমান, যেখানে অবশ্যই I ইজ ইকুয়াল টু J প্রকাশ করবে। অর্থাৎ এখানে যতগুলো ভুক্তি পাওয়া যাবে, এরকম যতগুলো ভুক্তি পাওয়া যাবে যেখানে I এর মান J এর মান সমান, এদের যোগফল হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। এটাকে যদি আমি ভাঙি, তাহলে এখানে I এর মান 1 এবং J এর মান 1, যেহেতু I এর মান J এর মান সমান, তো লিখতে পারি কত, A11 প্লাস, যেহেতু I এর মান যদি 2 বসাই তাহলে J এর মান 2, তাহলে A22 প্লাস যদি I এর মান 3 হয় তাহলে J এর মানও 3 হচ্ছে। কিন্তু 3/3 ম্যাট্রিক্স, তাই এই তিনটার যোগফল হলো। এটাকে ম্যাট্রিক্সের নরমালি ট্রেস বলা হয়। এটা আমরা আরো বেশি ম্যাট্রিক্সের, মানে বড় ম্যাট্রিক্সের জন্য করতে পারবো। তো ম্যাট্রিক্সের প্রকাশ পদ্ধতি হচ্ছে, ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে এই জিনিসগুলো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ আমাদের একাডেমিক পরীক্ষাতেও অনেকবার এসে থাকে।
আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে যে যেহেতু প্রধান কর্ণ পড়লাম, তাহলে আমরা পড়বো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সটা কি সেটা। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি কর্ণ ম্যাট্রিক্স কি আসলে। কর্ণ ম্যাট্রিক্স, তো কর্ণ ম্যাট্রিক্স আসলে কি জিনিস সেটা একটু আমরা দেখি। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? আচ্ছা, কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর, প্রধান কর্ণ ব্যতীত, অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণে অবস্থিত নয় এইরূপ সকল ভুক্তি শূন্য হলে, এইরূপ সকল ভুক্তি শূন্য হলে আমরা তাদেরকে বলি, সেটাকে বলি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আবারও বলি সংজ্ঞাটা, কর্ণ ম্যাট্রিক্স মানে প্রধান কর্ণে অবস্থিত নয়, প্রধান কর্ণে অবস্থিত নয়, প্রধান কর্ণে, প্রধান কর্ণে অবস্থিত নয় এইরূপ সকল ভুক্তি শূন্য হলে, মানে সকল ভুক্তি শূন্য হলে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে দেখি প্রধান কর্ণ বরাবর আমি দাগ দিলাম, প্রধান কর্ণ যদি আমি চিন্তা না করি যে প্রধান কর্ণ এখান থেকে বাদ দেই, যে প্রধান কর্ণ ছাড়া অন্যান্য যতগুলো ভুক্তি আছে এগুলো শূন্য কিনা, যদি এগুলো শূন্য হয় তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স। আমি দেখতে পাচ্ছি যে প্রধান কর্ণে অশূন্য এলিমেন্ট আছে, বাট প্রধান কর্ণ ব্যতীত যে এলিমেন্ট গুলো আছে, যে ভুক্তিগুলো আছে, এন্ট্রি গুলো আছে, এগুলো সব শূন্য, তার মানে এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক একইভাবে আমি যদি এরকম লিখি যে 0 0 0 0 2 0 0 0 0 এরকম যদি বলি, এখন দেখি এই যে প্রধান কর্ণ বরাবর, এই যে প্রধান কর্ণ বরাবর, ঠিক আছে, এই যে প্রধান কর্ণ দেখলাম যে প্রধান কর্ণ বাদ দিয়ে মানে অন্যান্য যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো, এই ভুক্তগুলো কিন্তু শূন্য, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন যদি আমি আরেকটা এক্সাম্পল সেট করি, যেটা মানে 0 0 0 0 0 0 0 0 0, এই যে একটা এক্সাম্পল দেখি আমরা, এই যে সবগুলো এই প্রধান কর্ণ ব্যতীত আমি অন্যান্য ভুক্তিগুলো যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু শূন্য। এখন আমাদের কন্ডিশন হচ্ছে প্রধান কর্ণের সকল ভুক্তি শূন্য হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু যদি প্রধান কর্ণ ব্যতীত অন্যান্য ভুক্তি শূন্য হয় তাহলে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কর্ণ ম্যাট্রিক্সটা অনেকজন ভুল করে আর কি, ভুল বুঝে থাকে। সেটা হচ্ছে প্রধান কর্ণে অবস্থিত নয় এইরূপ সকল ভুক্তি শূন্য হলে সেই বর্গ ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি। তাহলে এটা হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স দেখতে পেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স কি সেটা। তো স্কেলার ম্যাট্রিক্স আসলে কি? স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, তো স্কেলার ম্যাট্রিক্স আসলে কি জিনিস? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণে যে ভুক্তিগুলো থাকবে, প্রধান কর্ণে যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলো হবে সমান এবং অন্যান্য ভুক্তিগুলো যতগুলো থাকবে সেগুলো শূন্য হবে। তাহলে প্রধান কর্ণে যে ভুক্তিগুলো থাকবে সেইগুলো সমান হবে এবং প্রধান কর্ণে অবস্থিত নয় যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলো হবে শূন্য। এখন দেখি আমরা যে প্রধান কর্ণে এই ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো কিন্তু সব সমান, বাট প্রধান কর্ণ ব্যতীত যে ভুক্তি, প্রধান কর্ণ ছাড়া যে উপাদানগুলো আছে সেগুলো শূন্য, তাহলে অবশ্যই এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। যদি আমরা এরকম বলি যে এখানে বলতাম হচ্ছে যে শূন্য, এখানে বলতাম শূন্য, এখানে বলতাম শূন্য, এখানে বলতাম শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, যদি এখানে দেখি, এখানে দেখি প্রধান কর্ণের ভুক্তিগুলো সব সমান কিনা, প্রধান কর্ণের ভুক্তিগুলো সব সমান এবং প্রধান কর্ণ ব্যতীত যে অন্যান্য ভুক্তিগুলো আছে সেইগুলো শূন্য, তার মানে এটা অবশ্যই একটা স্কেলার ম্যাট্রিক্স। এটা মানে এটা বুঝতে হবে যে প্রধান, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা আলাদা নাম আছে, এই সবগুলো মানে সবগুলো ভুক্তি শূন্য, তার মানে এটা শূন্য ম্যাট্রিক্স হতে পারে, এটা অবশ্যই শূন্য ম্যাট্রিক্স, কিন্তু এটা স্কেলার ম্যাট্রিক্সও বটে, কারণ স্কেলার ম্যাট্রিক্সের মূল কন্ডিশন হচ্ছে যে প্রধান কর্ণের সকল ভুক্তি শূন্য এবং প্রধান কর্ণ অবস্থিত, প্রধান কর্ণে অবস্থিত নয় এইরূপ অন্যান্য ভুক্তিগুলো শূন্য হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রধান কর্ণের ভুক্তিগুলো সব সমান এবং প্রধান কর্ণে অবস্থিত নয় ওই ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে এটাকে বলছি আমরা স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, আমরা কাকে বলে সেটা আমরা খুব সহজেই শিখে গেলাম। আচ্ছা, এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাট্রিক্স পড়বো, সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, যেটা আমরা অঙ্ক করতে গেলে খুব বেশি লাগবে। অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স আমরা খুব ভালো করে বলবো, বা একক একক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স আসলে কাকে বলে? আমরা নর্মালি একটা অভেদক যে বিষয়টা, এই যে অভেদক যে জিনিসটা, এই অভেদক জিনিসটা আমরা একটু শিখি। হ্যাঁ, অভেদকটা আসলে কি? অভেদকটা হচ্ছে যে এরকম একটা জিনিস যে আমি যদি 2কে
একের সাথে গুণ করি, 2কে একের সাথে গুণ করি তাহলে আমি দুই দুই ফিরে পাবো। আমি যদি 5কে একের সাথে গুণ করি তাহলে কত ফিরে পাবো? 5 ফিরে পাবো। ঠিক আছে, অর্থাৎ এখানে এই যে এক জিনিসটা, এই যে আমি 1 লিখলাম, 1কে 5-এর সাথে গুণের অপারেশন যদি আমি করি তাহলে পাচ্ছি কত? তাহলে পাচ্ছি 5। অর্থাৎ 1-এর নাম হচ্ছে গুণনের অভেদক। 1-এর নাম হচ্ছে গুণনের অভেদক হচ্ছে 1। তো যদি এটা গুণনের অভেদক 1 হয় এবং এরকম কোন ম্যাট্রিক্স পাওয়া যায় যে একটা ম্যাট্রিক্স পাওয়া গেল, ওই ম্যাট্রিক্সকে আমি একটা ম্যাট্রিক্স দ্বারা গুণ করলাম, গুণ করার ফলে এই পুরো ম্যাট্রিক্সটাই ফিরে পাইলাম, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তো এই বিশেষ ধরনের একটা ম্যাট্রিক্স আমরা এখানে দেখব যে এটা যে অভেদক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের অভেদক আমরা দেখি এটাকে, ম্যাট্রিক্সের গুণনের অভেদক হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ এরকম একটা ম্যাট্রিক্সকে আমরা নর্মালি আয় দ্বারা প্রকাশ করি। যদি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সব 1 হয়, এখানে 1 হওয়া বাধ্যতামূলক, প্রধান কর্ণের ভুক্তিগুলো সব 1 হয় এবং প্রধান কর্ণ ব্যতীত যে অন্যান্য ভুক্তিগুলো থাকবে এই ভুক্তিগুলো সব 0 হয়, তাহলে এটাকে বলি হচ্ছে আমরা অভেদক ম্যাট্রিক্স। যেহেতু এটা 3/3 অভেদক ম্যাট্রিক্স, তাই এটাকে বলা হচ্ছে I3, অথবা শুধু আয় দ্বারা প্রকাশ করা হয়, এটাকে শুধু আয় দ্বারাও প্রকাশ করা হয়। যদি আমরা 2/2 অভেদক ম্যাট্রিক্স বলি তাহলে 1 0 0 1, এটাকে 2 দ্বারাও আমরা প্রকাশ করে, মানে যদি তোমার 2/2 মাত্রা ম্যাট্রিক্স হয় তাহলে I2 দ্বারা প্রকাশ করি অথবা আই দ্বারা প্রকাশ করি। তো এইটা হচ্ছে যে সব জায়গাতে এখানে আই লিখলাম, এখানেও আই লিখলাম, তো কোথায় আই দ্বারা কি বুঝাবো এটা আমরা ম্যাট্রিক্সের আলোচনাধীন ম্যাট্রিক্স দেখে বুঝবো। যেখানে 2/2 ম্যাট্রিক্স আলোচনা করা থাকবে সেখানে আই মানে I2, আর যেখানে 3/3 ম্যাট্রিক্স আলোচনা করা থাকবে সেখানে আই মানে হচ্ছে I3। তাহলে আমরা বুঝতে পারলাম যে অভেদক ম্যাট্রিক্স কি। এর সাথে বুঝে গেলাম যে একটা অভেদক ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে আমরা ওই ম্যাট্রিক্সই ফিরে পাই। ঠিক আছে, এটা আমরা দেখে নিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা অনেক ম্যাট্রিক্স দেখলাম। এখন ম্যাট্রিক্সের যে বিষয় আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ দেখবো, যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি। আসলে ট্রান্সপোজ, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যে বিষয়টা সেটা একটু আমরা দেখি। ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তো ট্রান্সপোজ আসলে কি? কোনো ম্যাট্রিক্সকে আমি যদি 2 3 4 5 6 7, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স, এটা 2/3 ম্যাট্রিক্স। আমি যদি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি তাহলে 1 নাম্বার সারি হবে 1 নাম্বার কলাম, অর্থাৎ 2 3 4, 2 নাম্বার সারি হবে 2 নাম্বার কলাম। অর্থাৎ আমি এরকম বলতেই পারি যে কোনো ম্যাট্রিক্সের যদি সারিগুলোকে কলামে কনভার্ট করি এবং কলামগুলোকে সারিতে কনভার্ট করি, সহজ কথাই বলি, 1 নাম্বার সারি যদি 1 নাম্বার কলাম হয় এবং 2 নাম্বার সারি যদি 2 নাম্বার কলাম হয়, তাকে আমরা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলি। অর্থাৎ এই ম্যাট্রিক্স এটা হলে তার ট্রান্সপোজ হচ্ছে এরকম যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম হবে, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা দেখলাম যে এই ম্যাট্রিক্সকে যদি আমরা সারিগুলোকে কলামে কনভার্ট করি এবং কলামগুলোকে সারিতে কনভার্ট করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা বিষয় বলতে পারি যে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে এ আই জে বলি তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যেটা হবে সেটা হচ্ছে এ ট্রান্সপোজ কে প্রকাশ করা হবে হচ্ছে এ জে আই দ্বারা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের জাস্ট আমরা এক্সাম্পল দেখলাম, দেখি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স শেষ করলাম। আচ্ছা, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স আসলে কোনগুলো? প্রতিসম ম্যাট্রিক্সের প্রথম কন্ডিশন হচ্ছে যে এই প্রতিসম ম্যাট্রিক্সটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে। 1 নম্বর শর্ত হচ্ছে যে প্রতিসম ম্যাট্রিক্সটা একটি বর্গ ম্যাট্রিক্স হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে ওই ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাহলে ওই পূর্বের ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যাবে। যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। আমরা এখানে আরেকটা সুন্দর কন্ডিশন দিতে পারি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এ আই জে ইজ ইকুয়ালস টু এ জে আই, এটা মানে। আচ্ছা, আমরা উদাহরণ দেখি যে প্রতিসম ম্যাট্রিক্স কোনগুলো। এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স হচ্ছে
এ এইচ জি বি এ এইচ জি বি এফ এফ সি। আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা ম্যাট্রিক্স, আমি এক্সাম্পল মানে একটা উদাহরণ লিখেছি একটা ম্যাট্রিক্সের, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। যেমন এখানে দেখি যে এখানে দেখতে পাচ্ছি যে আমি বললাম যে এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই, তার মানে 1 নাম্বার সারির দ্বিতীয় উপাদান 1 নাম্বার কলামের দ্বিতীয় উপাদানের সমান হবে। 1 নাম্বার সারির তৃতীয় উপাদান 1 নাম্বার কলামের তৃতীয় উপাদানের সমান হবে। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে 3 নাম্বার সারির দ্বিতীয় উপাদান 3 নাম্বার কলামের দ্বিতীয় উপাদানের সমান হবে। অর্থাৎ আমরা যদি এটাকে এরকম ভাবে চিন্তা করি এবং এই জিনিসটাকে আয়না মনে করি, যেটা একটা আয়না, তাহলে আয়নাতে আমরা কি দেখি? নর্মালি আয়নাতে প্রতিচ্ছবি দেখি। অর্থাৎ যদি এইচ সামনে থাকে, এই এইচ এর ইমেজটা তৈরি হবে ঠিক ততটুকু দূরে। অর্থাৎ এটা এইচ হলে এই পজিশনটা এইচ হবে। এইটা যদি জি হয় তাহলে ঠিক এখান থেকে যতটুকু দূরে আয়না ঠিক ততটুকু দূরে আবার এটাই থাকবে। অর্থাৎ এটা হচ্ছে যদি জি হয় তাহলে এটা জি হবে। অর্থাৎ এইটার প্রতিচ্ছবি হবে। অর্থাৎ এই দুইটা এলিমেন্ট যদি সমান হয় তাহলে এটা দেখতে পাচ্ছি এটার এলিমেন্ট কত? এটা হচ্ছে 1 নাম্বার সারিতে এবং 2 নাম্বার কলামে, তার মানে এটাকে বলতে পারি A12 এলিমেন্ট। আর এখানে বলতে পারি কত? এটা হচ্ছে যে 2 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামের এলিমেন্ট। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বলতে পারছি যে A12 ইজ ইকুয়াল টু A21। একইভাবে আমরা যদি এটা বলি যে এইটাকে প্রকাশ করা হবে কি দ্বারা? এটাকে প্রকাশ করা হচ্ছে A13 দ্বারা, আর এটাকে প্রকাশ করা হচ্ছে কত? A31 দ্বারা। অর্থাৎ আমরা যদি এটা সমান বলি, এটা যেহেতু এইটুকু সমান এটা, তার মানে বলতে পারি A13 ইজ ইকুয়াল টু A31। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের জন্য যদি Aij ইজ ইকুয়াল টু Aji হয় তাহলে ম্যাট্রিক্সটা অবশ্যই প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর কি ভুক্তি থাকলো এইটা আমাদের বিবেচ্য বিষয় নয়। প্রধান কর্ণ বরাবর কি বিষয় থাকলো এটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় কোনটা? যে এই বরাবর সমান হবে আর এই বরাবর দুটো সমান হবে আর এই বরাবর দুইটা সমান হবে, অর্থাৎ আয়নার মতো কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এরকম প্রতিসম ম্যাট্রিক্সের অনেকগুলো উপাদান মানে অনেকগুলো উদাহরণ আমরা সাধারণভাবে পেয়ে থাকি। কেমন এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন থাকে, যে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন থাকে, যে আমি যদি বলি যে কে এর কোন মানের জন্য 2 3 x 5 4 3, এখানে হচ্ছে কে, আর এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 5, আর এটা হচ্ছে জেড ধরলাম। ঠিক আছে, এখানে প্রশ্নটা হচ্ছে যে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। যদি এটা প্রতিসম হয় তাহলে কে এর মান কত? যদি এটা প্রতিসম হয় তাহলে এক্স এর মান কত? যদি প্রতিসম হয় তাহলে জেড এর মান কত? আচ্ছা, জেড এর মানের কোনো কন্ডিশন এখানে নাই। আমি বলেছিলাম যে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলোর বা ভুক্তিগুলোর কোনো কন্ডিশন থাকবে না প্রতিসম ম্যাট্রিক্সের জন্য। এখন এখানে কি বললাম যে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। আমরা বললাম যে একটু আগেই বললাম যে আসলে এই কে এর হচ্ছে ইমেজ হবে কার? কে হচ্ছে 5 এর ইমেজ হবে। তাহলে তার মানে কত হবে? তার মানে কে এর মান হচ্ছে 5 হবে। ঠিক একইভাবে এক্স এর ইমেজ কোনটা হবে? এক্স এখান থেকে যত দূরে আছে ঠিক তত দূরে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল টু 9 হবে। যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3 আছে এবং এখানেও 3 আছে, তার মানে এটা নিয়ে কোনো কথা আলোচনার দরকার নেই, কারণ তাহলে x সমান 9 এবং k সমান 5 হলে ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো এরকম এখান থেকে আরো অনেক কোশ্চেন আসতে পারে। যদি এরকম বলে যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হলে মান বের করতে হবে k স্কয়ার প্লাস x স্কয়ার কিংবা 5k প্লাস 3x স্কয়ার ইত্যাদি, এরকম অনেক কিছুর মান আমাদের বের করতে হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কে আর এক্স এর মান পাইলেই আমরা সব মানগুলো পেয়ে যাব। তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স পড়লাম, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা আরো গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স পড়বো, সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স, তো বি প্রতিসম এই ম্যাট্রিক্সটা আসলে কেমন? বি প্রতিসম ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা ম্যাট্রিক্স, যেটা প্রত্যেকটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষাতে এটা চলে আসে এবং প্রত্যেকটা একাডেমিক প্রশ্নেও এটা আসে। প্রচুর
মানে বারবার পরীক্ষায় আসে আর কি, এটা খুবই গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। আচ্ছা, এখন বিপরীত ম্যাট্রিক্স মানে বিপরীত সম ম্যাট্রিক্সটা আসলে কি? এটা হচ্ছে প্রথম কন্ডিশন, এটার কয়েকটা কন্ডিশন আছে। আমি যদি কন্ডিশন নাম্বার 1 বলি, তাহলে অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তো অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে। তো আমি ফার্স্ট কন্ডিশন বললাম যে বর্গ ম্যাট্রিক্স। প্রথম কন্ডিশন হচ্ছে যে একটা বর্গ ম্যাট্রিক্স হবে, বিপরীত সম ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে আমি যদি ওই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করি, তাহলে মাইনাস ওই মূল ম্যাট্রিক্স ফিরে পাওয়া যাবে, অর্থাৎ ওই মূল ম্যাট্রিক্সের সামনে একটা মাইনাস চলে আসবে, এটা। আর 3 নম্বর যে মূল কন্ডিশন, 3 নম্বরটা যে কন্ডিশনটা, 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে আমরা এইটাকেই আমি আরেকটা কন্ডিশন আকারে লিখতে পারি যে এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই, এটা লিখতে পারি। এটা 3 নম্বর কন্ডিশন না, যদিও আমি ভাগ করে দিলাম। এখন 4 নম্বর যে মূল কন্ডিশনটা যেটা বললাম, সেটা হচ্ছে যে প্রধান কর্ণের সকল ভুক্তি শূন্য হবে। প্রধান কর্ণের সকল ভুক্তি, প্রধান কর্ণের সকল ভুক্তি শূন্য হবে। প্রধান কর্ণের সকল ভুক্তি অবশ্যই শূন্য হবে, অবশ্যই শূন্য হবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে কেমন হবে। একটা উদাহরণ দেখি যে এ একটা ম্যাট্রিক্স, আমি একটা উদাহরণ দেখি এখান থেকে, যে এ একটা ম্যাট্রিক্স দেখলাম, যে এ একটা ম্যাট্রিক্স। তো এ একটা ম্যাট্রিক্স আসলে এটা হচ্ছে 5, এটা 0, এটা 3, এটা 4, এটা -3, এটা 0, এটা 7, এটা -4, এটা -7, এটা হচ্ছে 0। এখানে দেখি যে কন্ডিশনগুলো মানছে কিনা। যদি কন্ডিশনগুলো মানে তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, আদারওয়াইজ হবে না। এখন দেখতে পাচ্ছি এখানে যে প্রধান কর্ণ বরাবর, আমি পিছনে 1 নম্বর কন্ডিশন দেখি যে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স কনফার্ম, তার মানে এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে। এখন আচ্ছা, এইটা একটু দেখতে হবে যে এটা ট্রান্সপোজ করলে ওইটাই ফিরে পাওয়া যায় কিনা। আচ্ছা, এর আগে আমি 4 নম্বর কন্ডিশনটা দেখে ফেলি। 4 নম্বর কন্ডিশন কি? প্রধান কর্ণের সবগুলো ভুক্তি শূন্য কিনা। তাহলে প্রধান কর্ণের সবগুলো ভুক্তি শূন্য, এটা আমি দেখতে পাচ্ছি। প্রধান সবগুলো শূন্য, তার মানে এইটাও আমাদের এই শর্তটা মানে। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বলছে যে এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই, এই দুইটা কন্ডিশন সেম। এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে একটু আগে যেটা দেখলাম, যদি এটা আই না হয়, ঠিক এর বিপরীতে যে আমরা প্রতিচ্ছবিটা দেখতে পাবো, এইটা পাবো হচ্ছে একই মান সমান এবং চিহ্ন বিপরীত, মান সমান এবং চিহ্ন বিপরীত। আমরা প্রতিসম ম্যাট্রিক্সের জন্য দেখতে পাচ্ছিলাম যে এই দুইটা উপাদান, মানে এই দুইটা ভুক্তি কি ছিল? সমান ছিল। এই দুইটা ভুক্তি কি ছিল? সমান ছিল মানে এবং চিহ্নে, অর্থাৎ মানও ওখানে মানও সমান হবে, চিহ্ন সমান হবে। বাট এখানে হচ্ছে মান দুইটা সমান কিন্তু চিহ্ন দুইটা বিপরীত, মান দুইটা সমান কিন্তু চিহ্ন দুইটা বিপরীত। অর্থাৎ এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 7, এখানে হচ্ছে -7, অর্থাৎ এখানেও তাই। এখানে কি বলছে? এখানেও দেখো উপাদান দুইটা সমান, মানে ভুক্তি দুইটা সমান, কিন্তু কি হচ্ছে? এদের চিহ্নগুলো বিপরীত। যদি এরকম থাকে যে কোনো ম্যাট্রিক্সের, এটা একটা কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর সবগুলো ভুক্তি শূন্য, এবং এই যে ইমেজগুলো একটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, মান সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে বিপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো এখানে এই টাইপের প্রচুর কোশ্চেন পরীক্ষায় থাকে। মানে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একবার এরকম একটা কোশ্চেন এসেছিল, যেরকম একটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছিল যে এ 2 3 0, তারপরে বি 4, এই টাইপের। সরি, এখানে 0 না, এখানে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4, এটা হচ্ছে সি। আসছিল এরকম এরকম একটা অঙ্ক এসেছিল, মানে প্রশ্ন পরীক্ষাতে এসেছিল যে এ বি সি এর কোন মানের জন্য এটা একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো আমরা বুঝতেই পাচ্ছি যে এটা যেহেতু এটা প্রধান কর্ণ এবং বলছে এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স, সুতরাং আমরা জানি যে এই কোনো বর্গ ম্যাট্রিক্সের যদি একটা বক্র প্রতিসম হয়, তাহলে প্রধান কর্ণের সবগুলো ভুক্তি শূন্য হয়। তার মানে এখানে অবশ্যই এ এর মান 0, বি এর মান 0 এবং সি এর মান 0। বিভিন্ন বোর্ড পরীক্ষাতে যেমন প্রশ্ন আসে, তাহলে আমি এখান থেকে এটা নির্ণয় করে নিতে পারলাম। বিভিন্ন বোর্ড পরীক্ষাতে প্রশ্নগুলো কেমন আসে? বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে কোশ্চেন আমি দিচ্ছি এখান থেকে, যে এটা হচ্ছে 0, এটা 5, এটা 6, এটা হচ্ছে এস, এটা টি, এটা 0, এটা 5। আচ্ছা, এটা দিলাম 7, এটা দিলাম হচ্ছে এটা দিলাম এক্স, আর এটা দিলাম হচ্ছে
বি দিলাম, ওকে। এটা তো এখানে এরকম বলছে যে এটা একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে, এত একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে আমাকে মান বের করতে হবে হচ্ছে তোমার মনে করো যে এস প্লাস টি প্লাস বি এর মান কত, আমাকে এই মানটা বের করতে হবে। কোশ্চেনটা হচ্ছে যে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এস প্লাস টি প্লাস বি এর মান কত। তাহলে আমি প্রথমত দেখি হচ্ছে যে এখানে এটা কার ইমেজ, এই এসটা হচ্ছে এই 5 এর ইমেজ, মানে এটা জানি এটার সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। যদি এইটা 5 হয় তাহলে এস এর মান অবশ্যই হবে কত, -5। ঠিক একইভাবে আমি দেখছি যে এখানে টি, এখানে টি আর এখানে 6, অর্থাৎ এইটার ইমেজ, অর্থাৎ এখানে কত হবে, এখানে টি এর মান অবশ্যই কত হবে, টি এর মান অবশ্যই -6 হবে। ঠিক একইভাবে আমি যদি এটার মান দেখতে চাই, যদি আমি x এর মান দেখতে চাই তো x কত হবে, এটা যদি +7 হয় তাহলে অবশ্যই এখানে -7 হবে, অর্থাৎ x = -7। আর এই b এর মান যেহেতু প্রধান কর্ণে অবস্থিত b, তার মানে b এর মান অবশ্যই কত হবে, 0। আমাকে বের করতে বলেছে কত, s + t + d, তার মানে s এর মান হচ্ছে -5 প্লাস t এর মান কত, -6, তাহলে প্লাসে মাইনাসে -6 প্লাস b এর মান 0, দ্যাট মিন্স -11। তো এরকম প্রচুর কোশ্চেন, প্রচুর প্রশ্ন, মানে প্রচুর প্রশ্ন এখান থেকে বি প্রতিসম ম্যাট্রিক্স থেকে হয়ে থাকে। প্রচুর প্রশ্ন এখানে প্রচুর বারবার পরীক্ষায় আসে আর কি বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা খুবই গুরুত্ব সহকারে এই বি প্রতিসম ম্যাট্রিক্স পড়লাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের ক্ষেত্রে যে ম্যাট্রিক্সের অপারেশনের আগে যে প্রকারভেদগুলো পড়লাম, এই মানে প্রকারভেদগুলো খুব গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সের আরো কিছু প্রকারভেদ আমরা পাবো, যেমন ম্যাট্রিক্স হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, অবেধঘাতী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স গুলো ডিপেন্ডস করবে হচ্ছে ম্যাট্রিক্স গুণ করার উপরে, যে গুণ করে তারপরে স্কোয়ার করলে কেমন হবে, কিউব করলে কেমন হবে, এইটার উপরে, ঠিক আছে। যেহেতু এটা অপারেশনাল কেস, সেই ক্ষেত্রে আমরা অপারেশন শেখার পরে আমরা এই ম্যাট্রিক্স গুলোর প্রকারভেদ শিখব। এখানে দেখা যাচ্ছে একটা ম্যাট্রিক্সের সুন্দর প্রশ্ন দেওয়া আছে। এখানে আমরা ম্যাট্রিক্সের অপারেশনাল যখন পড়ি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা একটু পড়ে নিই, যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এটা কিভাবে করা যায়। এটা খুবই সহজ, এবং খুবই সহজ মানে আমাদের ছোট বাচ্চারাও এই অঙ্কগুলো করতে পারবে, এরকম সহজ। আচ্ছা, প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে হচ্ছে a সমান এত, b সমান এত হলে নির্ণয় করতে বলছে a প্লাস b এবং 2a প্লাস 3b এবং 3a মাইনাস 4b। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস বিটা প্রথমে করতে বলেছে, তাহলে আমরা a প্লাস বিটা একটু করি। তো a প্লাস b নির্ণয় করছি, তাহলে a প্লাস b এর এ ম্যাট্রিক্সটা কত সেটা আমরা তুলে নিব। ম্যাট্রিক্সটা কত, 2 4 6 8, এবং বি ম্যাট্রিক্সটা কত, বি ম্যাট্রিক্সটা হচ্ছে যে 1 3 5 7, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তো এখন এ প্লাস বি মানে কত, এ প্লাস বি মানে হচ্ছে 2 প্লাস 1, এই 4 প্লাস 3, 6 প্লাস 5, 8 প্লাস 7, এটা হচ্ছে এ প্লাস বি এর মান। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাইলাম হচ্ছে 2 আর 1 3, 3 আর 4 7, 5 6 11, 7 আর 8 15, এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। তার মানে আমরা বুঝতেই পারলাম যে এটার প্রথম ভুক্তির সাথে এখানকার প্রথম ভুক্তি যোগ করব, এখানকার দ্বিতীয় ভুক্তির সাথে এখানকার দ্বিতীয় ভুক্তি যোগ করব, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি, আর চতুর্থ ভুক্তির সাথে চতুর্থ ভুক্তি যোগ করব। যোগ করে যেটা রেজাল্ট হবে সেটাই হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এখন মাইনাসের ক্ষেত্রেও তাই, এখানে একইভাবে আমরা করতে পারবো আর কি। আচ্ছা, আমি যেহেতু এ প্লাসের একটা করলাম, তাহলে এখান থেকে 3 নম্বর অঙ্কটা আমরা একটু সলভ করতে পারি, 3a মাইনাস 4b। তাহলে 3a মাইনাস 4b এটা আমাদেরকে সমাধান করতে হবে। তো 3 তো 3 মতো থেকে গেল। এখন a মানে কত, a মানে হচ্ছে এ ম্যাট্রিক্স 2 4 6 8 মাইনাস 4, b কত, b হচ্ছে 1 3 5 7। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে সামনে যদি কোনো সহগ গুণ অবস্থায় থাকে, এটার মানে হচ্ছে এখানে যতগুলো ভুক্তি আছে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যদি এই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, তারপরে 3 4 12, 3 6 18, 3 8 24, মাইনাস এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা গুণ করলে 4 1 4, মাইনাস 3 4 12, তারপরে 4 5 20, তারপর হচ্ছে 4 7 28, ঠিক আছে। এটা এখন বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে এই প্রথম ভুক্তি থেকে এই প্রথম ভুক্তি বিয়োগ। তাহলে 6 থেকে 4 বিয়োগ, তাহলে 6 বিয়োগ 4, যদি এখান থেকে এটা করি তাহলে 12 বিয়োগ 12,
তারপরে এখান থেকে দেখি 18 থেকে 20 বিয়োগ, তাহলে 18 মাইনাস 20, তারপরে 24 থেকে এই 28 বিয়োগ, তাহলে 24 মাইনাস 28। ঠিক আছে, ক্যালকুলেশন করলে পাচ্ছি কত? পাচ্ছি হচ্ছে এখানে 6 মানে +2, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি -2, এখানে পাচ্ছি -4। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। যদি যোগ বিয়োগ থাকে তাহলে আমরা খুব সহজেই এভাবে করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যে ম্যাট্রিক্সের সমীকরণ সমাধান সংক্রান্ত কিছু বিষয়। এখন ম্যাট্রিক্সের সমীকরণ সংক্রান্ত মানে কিছু বিষয়, এটা আমরা এখান থেকে দেখতে পারি। এখন এই জিনিসটাই আমি যদি এভাবে করে দেই, যে এটাকে যদি এরকম বলি যে a প্লাস বি সমান হচ্ছে এত, এবং a মাইনাস বি সমান হচ্ছে এত। এত হলে আমাকে নির্ণয় করতে হবে যে a এর মান কত বা a সমান কত, আবার a সমান কত বের করতে হবে, বা বাকিটুকু এভাবে বের করতে হবে। অথবা আমি এখান থেকে বলতে পারি যে b সমান কত, এটা বের করতে হবে। অথবা এখান থেকে বলতে পারি যে 3a - 4b এটা সমান কত, সমস্যা নেই। এখান থেকে a আর b স্পেসিফিক ভাবে লাগবে, তাহলে আমি 3a - 4b বের করতে পারবো। তো এখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেশন করি যে এই দুইটা থেকে এখান থেকে a b কিভাবে বের করা যায়, খুবই সহজ ব্যাপার। যে এখানে a প্লাস বি দেওয়া আছে আর এখানে a মাইনাস বি দেওয়া আছে, তাহলে কি করবো? দুটো যোগ করে ফেলবো। যদি দুটো যোগ করি তাহলে আমি এখান থেকে করি a প্লাস বি প্লাস এই যে a মাইনাস বি, বাম পক্ষ যোগ করলাম। এবার ডান পক্ষ যোগ করি। যদি ডান পক্ষ যোগ করি তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 2 4 6 8, তারপরে কত প্লাস হচ্ছে কত এখানে 1 3 5 7 এরকম হচ্ছে। তাহলে এখানে আমরা যে প্রথমে বি কেটে যায় এখান থেকে, তাহলে অতএব আমরা বাম পক্ষে পাচ্ছি কত? টুয়াইস a, আর ডানে হচ্ছে কত? 2 আর 1 এ পাচ্ছি 3, 4 আর 3 এ পাচ্ছি 7, 6 আর 5 এ পাচ্ছি 11, আর 8 আর 7 এ পাচ্ছি কত? 15। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি যে a সমান, তাহলে a সমান আমরা কি করতে পারি? এই যে দুইটা, এটা এই পাশে এসে ভাগ হয়ে যায়, অর্থাৎ 1/2 হয়ে যায়। তাহলে 1/2 মানে 3 7, তারপরে 11, তারপরে 15। ঠিক আছে, এটাকে যদি দুই দ্বারা প্রত্যেকটাকে হাফ দ্বারা গুণ করে দেই, তাহলে এটাকে লেখা যাচ্ছে হচ্ছে 3/2, এটা লেখা যাচ্ছে 7/2, এখানে লেখা যাচ্ছে 11/2, এটা হচ্ছে 15/2। তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম এভাবে। ঠিক একইভাবে আমি যদি বি এর মানটা পেতে চাই, তাহলে বি এর মানটা পেতে হলে আমাকে কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। যদি আমি এটা এখানে বিয়োগ করি তাহলেই বি এর মানটা পেয়ে যাব। তাহলে এখন যদি আমি এখান থেকে এটা বিয়োগ করে দেই, তাহলে কত হচ্ছে? a প্লাস বি মাইনাস a মাইনাস বি। যদি বিয়োগ করে দেই তাহলে পাচ্ছি এরকম করে 2 4 6 8 বিয়োগ কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 1 3 5 7 এরকম। তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি a কেটে গেছে। যদি a কেটে যায় তাহলে পাচ্ছি 2b। তাহলে 2b সমান কত পাচ্ছি? আসলে 2b সমান পাচ্ছি হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 6 বিয়োগ করলে 1, 8 থেকে 7 বিয়োগ করলে 1, তার মানে 1 1 পাচ্ছি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা নর্মালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই বিষয়, যে অতএব আমরা বি এর মান পাচ্ছি হাফ। প্রত্যেকটাকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে পাচ্ছি এখানে হাফ, অর্থাৎ বি সমান পাচ্ছি হচ্ছে 1/2 আর 1/2। তাহলে আমি এখান থেকে a এর মান পাইলাম, এটা a এর মান ছিল, তো a এর মান পাইলাম, এটা একটা অ্যান্সার। b এর মান পাইলাম, এটা একটা অ্যান্সার। এখন কেউ যদি আমাকে বলে যে 3a - 4b বের করতে, বের করো, তাহলে আমি বের করতেই পারবো। কারণ কি? কারণ হচ্ছে যে আমি a এর মানও জানি, আমি b এর মানও জানি। এভাবেই এই সমস্যাগুলো সমাধান করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে অপনয়ন যে পদ্ধতিটা আছে, মানে সমীকরণ সমাধানের অপনয়ন পদ্ধতি, আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। এই কোশ্চেনগুলো আরো কিভাবে থাকতে পারে? আরো থাকতে পারে হচ্ছে যে এখানে মনে করো 2a + 3b, তারপরে 4a - 5b, এরকম হলে এইগুলো নির্ণয় করতে বলবে। তখন কি করতে হবে? তখন এটাকে সমান করে একটাকে, মনে করো যে আমি যদি a কাটতে চাই কিংবা b কাটতে চাই, তাহলে এটার b এর সহগ দ্বারা এটাকে গুণ, পুরো সমীকরণকে গুণ করব, এটার b এর সহগ দ্বারা এই পুরো সমীকরণকে বিয়োগ করব, মানে গুণ করে বিয়োগ করব। অর্থাৎ অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে আমরা a b এর মানটা সহজে বের করে ফেলতে পারবো। আর যদি a b এর মান বের করতে পারি তাহলে এরকম ভাবে যত প্রবলেম আসবে সবগুলোই আমি করতে পারবো। এখন আমরা একটা ম্যাট্রিক্স সমীকরণ, অর্থাৎ ম্যাট্রিক্স সমতা থেকে সমীকরণ সমাধান করব। ঠিক আছে, এরকম প্রবলেমগুলো পরীক্ষাতে একাডেমিক এবং অ্যাডমিশনে খুব বেশি এসে থাকে। ঠিক আছে, এটা আমরা দেখি যে আসলে ম্যাট্রিক্স সমতা কি সেটা একটু আমরা দেখি। ম্যাট্রিক্স সমতা,
তো ম্যাট্রিক্স সমতা আসলে কি জিনিস? যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয় তাহলে ম্যাট্রিক্স সমতা রক্ষা হয়। যেমন দুইটা ম্যাট্রিক্স সমান কোনগুলো? আমি যদি বলি যে এ সমান একটা ম্যাট্রিক্স 2 3 4 5, এটা একটা ম্যাট্রিক্স। আবার বি সমান একটা ম্যাট্রিক্স লিখলাম যে 2 3 5 4, এটা লিখলাম। আবার সি সমান একটা ম্যাট্রিক্স লিখলাম যে 2 3 4 5। এখানে আমরা বলতে পারি যে এ ইজ নট ইকুয়ালস টু বি। কেন? কারণ হচ্ছে যে এখানে আমরা ভুক্তি বরাবর মানে একদম অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। যেমন এখানকার প্রথম ভুক্তি 2, এখানকার প্রথম ভুক্তি 2 সমান, ঠিক আছে। এখানকার দ্বিতীয় ভুক্তি এখানকার দ্বিতীয় ভুক্তি সমান, এটাও ঠিক আছে। এখানকার তৃতীয় ভুক্তি এখানকার তৃতীয় ভুক্তি সমান না, তার মানে এই দুইটা ম্যাট্রিক্সও সমান নয়। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানকার প্রথম ভুক্তি এখানকার প্রথম ভুক্তির সমান, এখানকার দ্বিতীয় ভুক্তি এখানকার দ্বিতীয় ভুক্তির সমান, এখানকার তৃতীয় ভুক্তি এখানকার তৃতীয় ভুক্তির সমান, এখানকার চতুর্থ ভুক্তি এখানে চতুর্থ ভুক্তির সমান। তার মানে এখানে প্রত্যেকটা ভুক্তি করেসপন্ডিং যে ভুক্তিগুলো, অনুরূপ যে ভুক্তিগুলো সব মিলে গেছে, মানে সমান হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু সি। অর্থাৎ কি বুঝলাম? যে কোনো দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তার অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, ঠিক আছে। যদি অনুরূপ ভুক্তিগুলো সমান হয় তাহলে আমরা এই যে ম্যাট্রিক্স সমতার যেটা সমাধান মানে প্রবলেম আছে, এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো, ঠিক আছে। এখানে বলতে মানে এখানে বলা হয়েছে কি, এটা যে সলিউশন করি আমরা একটু। তো বলা হয়েছে এখানে যে এখানে দুইটা ম্যাট্রিক্স সমান, তার মানে এই প্রথম ভুক্তি সমান প্রথম ভুক্তি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে এই দ্বিতীয় ভুক্তি সমান দ্বিতীয় ভুক্তি হতে হবে। অতএব আমরা বলতে পারি কত, যে -x ইজ ইকুয়াল টু 3 প্লাস ওয়াই, এটা বলতে পারি। এটা হচ্ছে একটা সমীকরণ দিলাম। আবার বলতে পারি তৃতীয় ভুক্তি সমান তৃতীয় ভুক্তি, কারণ এটা সমান, ভিতরে কি ছিল, সমান চিহ্ন ছিল। ম্যাট্রিক্স যেহেতু ম্যাট্রিক্স দুটো সমান, তাহলে প্রত্যেকটা অনুরূপ ভুক্তি সমান হবে, মানে এইটুকু সমান হবে কত, 4। তার মানে আমি বলতে পারি ওয়াই মাইনাস 1 সমান হচ্ছে 4, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি ওয়াই সমান কত পাচ্ছি, 5। যদি ওয়াই এর মানটা যদি আমরা একে বসাই, ওয়াই এর মানটা যদি একে বসাই তাহলে 1 হতে আমরা পাই কত, 1 হতে পাই হচ্ছে, এখানে ওয়াই এর মানটা 5 বসাবো, এবার আছে -x ইজ ইকুয়াল টু 3 প্লাস 5। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি -x সমান +8 বা x ইজ ইকুয়ালস টু -8। তাহলে অতএব আমাদের নির্ণেয় x, y এর মান কত হচ্ছে, x এর মান -8, y এর মান +5। তো এরকম প্রচুর সমস্যা সমাধান থাকতে পারে, এখানে আরো অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সে ধরনের মানে সেই সকল সমস্যাগুলো আমরা এই সমান চিহ্ন মানে সমান ম্যাট্রিক্সের মতো করে আমরা সমাধান করতে পারবো। এখানে আরো অনেক কিছু থাকতে পারে, যেমন এখানে গুণ থাকতে পারে, এখানে আরো কিছু যোগ থাকতে পারে। যেমন আমি এখানে যদি আরেকটা কিছু নতুন কিছু যোগ করে দিতাম, যদি বলতাম যে এখানে এক্স প্লাস সামথিং প্লাস ওয়াই প্লাস এরকম কিছু যদি বলতাম, তো সেই ক্ষেত্রে এইটুকু সমান যদি এইটা হতো, তখন এই দুটোর যোগফল আগে বামে করে নিতাম, তারপরে যে সমান ম্যাট্রিক্স হতো সমান সমান ওইটুকু ধরে আমরা ক্যালকুলেশন করতাম, ঠিক আছে। এভাবে যত সমান ম্যাট্রিক্স আছে আমরা সবগুলো সমাধান করতে পারবো। ধন্যবাদ।